আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইভ এমসিকিউ ভিডিও লেকচার। আমাদের আজকের টপিক কার্ডিওভাস্কুলার ফিজিওলজি এবং রেসপিরেটরি ফিজিওলজি। কার্ডিওভাস্কুলার সিস্টেমে পিএসসি সিলেবাসে যে অংশগুলো রয়েছে সেগুলো হলো কার্ডিয়াক সাইকেল, ইসিজি, ব্লাড প্রেশার, কার্ডিয়াক আউটপুট, ফিজিওলজি অফ শক অ্যান্ড রিজিওনাল সার্কুলেশন। In respiratory physiology, the topics are lung function tests, mechanism of rhythmic breathing, oxygen and carbon dioxide carriage, regulation of respiration, cyanosis and hypoxia. এই টপিকগুলো কভার করার জন্য বুকস টু রিড গাইটন 40th এডিশনে চ্যাপ্টার 9 to 25 cardiovascular physiology and 38 to 45 respiratory physiology. Ganong 26th এডিশনে চ্যাপ্টার 29 to 33 cardiovascular physiology and 34 to 36 respiratory physiology. Sembulingam 6th edition chapter 89 to 117 cardiovascular physiology and 118 to 132 respiratory physiology. তো এই তিনটি বই থেকে আপনারা এই চ্যাপ্টারগুলো যদি পড়েন তাহলে আজকের সিলেবাসের প্রিপারেশন কমপ্লিট হবে। প্রথমে আমরা কার্ডিওভাস্কুলার ফিজিওলজি দিয়ে শুরু করি। কার্ডিওভাস্কুলার ফিজিওলজির সিলেবাসের প্রথম যে টপিকটি ছিল সেটি হলো কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেল থেকে আমরা কি পড়ব? কার্ডিয়াক সাইকেল থেকে প্রথমেই পড়ব ইভেন্টস অফ কার্ডিয়াক সাইকেল, তারপর রেজাল্টস অফ কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেল আমরা জানি কার্ডিয়াক সাইকেল কি, কার্ডিয়াক সাইকেলের নর্মাল ডিউরেশন কত। নর্মাল ডিউরেশন যদি আমরা 75 বিট ধরি তাহলে কার্ডিয়াক সাইকেলের নর্মাল ডিউরেশন 0.8 সেকেন্ড। তো কার্ডিয়াক সাইকেলে কী ইভেন্ট হয় সেটা যদি আমরা দেখতে চাই, একটি চার্ট আছে, এই ছবিটাতে দেখা যায় যে এট্রিয়াল সিস্টল, এট্রিয়াল ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, এগুলো নিয়ে। কার্ডিয়াক সাইকেলের ইভেন্ট দুই রকমের, এট্রিয়াল ইভেন্ট অ্যান্ড ভেন্ট্রিকুলার ইভেন্ট। এবং এট্রিয়াল ইভেন্টে আছে এট্রিয়াল সিস্টল, ডায়াস্টল, অ্যান্ড ভেন্ট্রিকুলার ইভেন্টের মধ্যে আছে ভেন্ট্রিকুলার সিস্টল, ডায়াস্টল। এটা টাইম ডিউরেশন পরীক্ষা আসতে পারে, যদিও খুব ইজি কোয়েশ্চেন, আপনারা জেনে রাখবেন। এট্রিয়াল সিস্টল 0.1 সেকেন্ড, এট্রিয়াল ডায়াস্টল 0.7 সেকেন্ড, দুইটা মিলে 0.8 সেকেন্ড হবে। দুই ক্ষেত্রে সেটা মনে রাখতে হবে। ভেন্ট্রিকুলার সিস্টল 0.3 সেকেন্ড অ্যান্ড ভেন্ট্রিকুলার ডায়াস্টল 0.5 সেকেন্ড। এই ইভেন্টগুলো যে সিরিয়ালে হয় সেই সিরিয়ালটা যদি আমরা জানতে চাই, এখানে একটু ডিটেল রিডিং করে রাখা লাগবে, কারণ এখান থেকে বিভিন্ন প্রশ্ন হতে পারে। তবে এখানে সব কিছু আপনার মুখস্থ করার দরকার নাই, জাস্ট একবার রিডিং করে রাখবেন। কার্ডিয়াক সাইকেল শুরু হয় এট্রিয়াল সিস্টল দিয়ে। কেন এট্রিয়াল সিস্টল দিয়ে শুরু হয়? কারণ রাইট এট্রিয়ামের ওয়ালে অ্যাসেনোড থাকে। তো অ্যাসেনোড পেসমেকার অফ হার্ট, এটা দিয়ে কি হয়? কার্ডিয়াক অ্যাক্টিভিটি শুরু হয়। সেজন্য এট্রিয়াল সিস্টল দিয়ে কার্ডিয়াক অ্যাক্টিভিটি শুরু হয়। এট্রিয়াল সিস্টলের সময় কি হয়? এট্রিয়া কন্ট্রাক্টস অ্যান্ড স্মল অ্যামাউন্ট অফ ব্লাড এন্টার্স দ্য ভেন্ট্রিকল। তারপর আইসোমেট্রিক কন্ট্রাকশন, all the valves are closed, ventricle undergo isometric contraction and pressure in the ventricle is increased. ভেন্ট্রিকেলের প্রেশারটা বাড়ে, কিন্তু ভেন্ট্রিকেলের আইসোমেট্রিক মানে ভেন্ট্রিকেলের যে ভলিউমটা চেঞ্জ হয় না। এটাকে এই জন্য আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনও বলা হয়। এরপরে ইজেকশন পিরিয়ড। এই ইজেকশন পিরিয়ডে ব্লাড ভেন্ট্রিকেল থেকে সেমিলুনার ভালভ দিয়ে বডিতে যায়। সেমিলুনার ভালভ এক্ষেত্রে কী থাকে? ওপেন থাকে। তারপর প্রোটোডায়াস্টল, সিস্টল শেষ হওয়ার পর প্রোটোডায়াস্টল শুরু হয়। দিস ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ ডায়াস্টল, দ্য সেমিলুনার ভালভস আর ক্লোজড অ্যাট দ্য এন্ড অফ দিস পিরিয়ড। এখানে কি হয়? সেমিলুনার ভালভ ক্লোজ হয়। তারপর আইসোমেট্রিক রিল্যাক্সেশন, অল দ্য ভালভস আর ক্লোজড, সব ভালভ ক্লোজ থাকে এখানে। ভেন্ট্রিকল আন্ডারগো আইসোমেট্রিক রিল্যাক্সেশন অ্যান্ড প্রেশার ইন দ্য ভেন্ট্রিকল ইজ রিডিউসড। লাস্টলি র্যাপিড অ্যান্ড স্লো ফিলিং, atrioventricular valves are open, ventricle relax and filling. এট্রিয়া দিয়ে শুরু হয়, ভেন্ট্রিকেলে গিয়ে কার্ডিয়াক সাইকেল শেষ হয়। তো কার্ডিয়াক সাইকেলের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো হলো এখান থেকে আমরা কি পাই। এই ছবিটি খুব ইম্পর্টেন্ট। এই ছবিটি থেকে দেখে নেবেন আপনারা, যে কোনো বই, সব বই এই ছবিটা আছে, দেখে নিলে এখান থেকে ইম্পর্টেন্টলি কি দেখবেন। যেমন কার্ডিয়াক সাইকেলের ইভেন্টসগুলো নিচে দেওয়া আছে, কোন ইভেন্ট কতটুকু পর্যন্ত, কোন ইভেন্টের সময় কোন হার্ট সাউন্ড। যেমন এখানে ফোনোকার্ডিওগ্রামের যে 1 2 3 4 দেওয়া আছে, এগুলো হার্ট সাউন্ড। কোন হার্ট সাউন্ড কোন ইভেন্টের সময় হয়। তারপর ইসিজি চেঞ্জের কোন অংশটিকে কোন সময় হয়। এরপর জেবিপিতে চেঞ্জগুলো কোন সময় হয়, এটা হলো ইম্পর্টেন্ট। তো এটা যদি ডিটেল খুব বেশি পড়তেও না চান, এখানের যে
রেজাল্ট যেটুকু সেটুকু আপনারা জেনে নিলে হবে। সেই রেজাল্টটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি। ইসিজি ওয়েভ, কার্ডিয়াক সাইকেলে ইসিজি ওয়েভ কোনটা কি করসপন্ড করে? পি ওয়েভটা করসপন্ড করে অ্যাট্রিয়াল সিস্টল, কিউআরএস কমপ্লেক্স, ভেন্ট্রিকুলার সিস্টল, আর টি ওয়েভ ভেন্ট্রিকুলার মিড সিস্টলিক পিরিয়ড করসপন্ড করে। এরপর জেবিপি ওয়েভ যদি চিন্তা করি, জেবিপির এ ওয়েভটা আসে অ্যাট্রিয়াল সিস্টলে, সি ওয়েভ আইসোমেট্রিক ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, অ্যান্ড ভি ওয়েভ অ্যাট্রিয়াল ডায়াস্টল। এরপর হার্শ সাউন্ড কোনটা কখন হয়? ফার্স্ট হার্শ সাউন্ড হয় আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড অ্যান্ড পার্ট অফ ইজেকশন পিরিয়ড, এর মধ্যে ফার্স্ট হার্শ সাউন্ড হয়। সেকেন্ড হার্শ সাউন্ড হয় প্রোটো ডায়াস্টল অ্যান্ড পার্ট অফ আইসোমেট্রিক রিল্যাক্সেশন। থার্ড হার্শ সাউন্ড হয় র্যাপিড ফিলিং ফেজে, অ্যান্ড ফোর্থ হার্শ সাউন্ড হয় লেট ডায়াস্টল অ্যান্ড পার্ট অফ এট্রিয়াল সিস্টল। এই জিনিসগুলো যদি দেখেন এই ফিগারটাতে আছে। প্রথমে ফার্স্ট হার্শ সাউন্ড কখন হয়, তারপর সেকেন্ড হার্শ সাউন্ড, থার্ড হার্শ সাউন্ড, ফোর্থ হার্শ সাউন্ড, এই জিনিসগুলো এখানে আছে। এবং ইসিজি ফিগারটা যদি দেখেন তাহলে দেখেন কার্ডিয়াক সাইকেলের কোন ফেজটার সাথে করসপন্ড করে। এই তিনটা রেজাল্ট যদি আমরা পড়ে নিই তাহলে এটা আমাদের প্রিপারেশন মোটামুটি কমপ্লিট হয়ে যায়। ইসিজি ওয়েভস, জেবিপি ওয়েভস অ্যান্ড হার্ট সাউন্ড। এরপর হার্ট সাউন্ড নিয়ে যদি আমরা পড়ি, হার্ট সাউন্ডের দুইটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, সেটি হলো ওকার্স ডিউরিং, কখন হয় হার্ট সাউন্ডটা এবং এর কজ কী। আমরা যদি দেখি ফার্স্ট হার্ট সাউন্ড হয় আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড অ্যান্ড পার্ট অফ ইজেকশন পিরিয়ডে, এর কজ হলো ক্লোজার অফ এট্রিওভেন্ট্রিকুলার ভালভ। অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ড প্রোটোডায়াস্টল অ্যান্ড পার্ট অফ আইসোমেট্রিক রিল্যাক্সেশন, এর কজ হলো ক্লোজার অফ সেমিলুনার ভালভ। থার্ড হার্ট সাউন্ড হয় র্যাপিড ফিলিং ফেজে, রাশিং অফ ব্লাড ইন্টু ভেন্ট্রিকলে যখন রাশ হয় ব্লাডের তখন। ফোর্থ হার্ট সাউন্ড এট্রিয়াল সিস্টলে, কন্ট্রাকশন অফ এট্রিয়াল মাস্কুলেচার তখন হয়। ইউজুয়ালি আমরা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ড ফিজিওলজিক্যালি শুনতে পাই। এরপর টপিক ইসিজি। ইসিজি থেকে আমরা পড়বো আর কী কী লিডস আছে, ওয়েভস কী কী, ওয়েভসগুলো কীভাবে হয়, কখন হয়, অ্যান্ড ইসিজির সিগনিফিকেন্স কী। তো ইসিজির লিডগুলো যদি আমরা দেখি, ইসিজির জন্য লিম্ব লিড, চেস্ট লিড আছে, লিম্ব লিড, এরপর অগমেন্টেড লিড আছে তিনটা, টোটাল লিড 12 লিড ইসিজি। তো এই লিম্ব লিডগুলো যদি দেখি, আমরা দেখি রাইট আর্ম, লেফট লেগ, এই তিনটাতে প্লেস করা হয়। তাহলে এখানে ব্ল্যাঙ্ক থাকে কোনটি? রাইট লেগে কোনো লিড প্লেসমেন্ট করা হয় না। এরপর এগুলো চেস্ট লিডগুলো লেফট সাইডেই 5টি আর একটি রাইট সাইডে। এরপর ইসিজি, যদি আমরা ইসিজি পেপার একটা ইসিজি দেখি তাহলে এটা এক্সপ্লেন করা যায়। ইসিজিতে নর্মালি কী থাকে, ওয়েভ থাকে কী কী, পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স অ্যান্ড টি ওয়েভ। এই তিনটা ইসিজির ওয়েভ। কোন ওয়েভটি কী জন্য হয়? এট্রিয়াল ইভেন্টে পি ওয়েভ হয়, আর ভেন্ট্রিকুলার ইভেন্টে কিউআরএস কমপ্লেক্স অ্যান্ড টি ওয়েভ হয়। পি ওয়েভ হয় এট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য। এট্রিয়াল রিপোলারাইজেশন সেটি এখানে প্রেজেন্ট না। মনে রাখতে হবে, এট্রিয়াল রিপোলারাইজেশনের ইভেন্ট ইসিজিতে আসে না। তারপর যে কিউআরএস কমপ্লেক্স হয় সেটি হয় ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য, অ্যান্ড টি ওয়েভটি হয় ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনের জন্য। এরপর এখানে ইন্টারভেল আছে, পিআর ইন্টারভেল, কিউটি ইন্টারভেল, এটা দেখতে হবে। এরপরে আর ইন্টারভেল, আর সেগমেন্ট আছে এসটি সেগমেন্ট। এখানে পিআর ইন্টারভেল থেকে আমরা কী করি, পিআর ইন্টারভেল বেড়ে যায় কিসে, আমরা জানি হার্ট ব্লক দেখি আমরা এখানে। আর ইন্টারভেল থেকে আমরা হার্ট রেট কাউন্ট করি। এরপর এসটি সেগমেন্ট ইম্পর্টেন্ট। এসটি সেগমেন্টটা কী থাকে? আইসোইলেকট্রিক লাইনে থাকে। এইটার ইলিভেশন বা ডিপ্রেশন মাইকার্ডিয়াল ইনফ্রাকশনে হয়। সো ইসিজি থেকে এই জিনিসগুলো আমাদের জানতে হবে। ইসিজি থেকে আমরা কী পাই, ইসিজির গেইন কী, ইসিজির সিগনিফিকেন্স যদি আমরা বলি তাহলে ইসিজি থেকে কী করতে পারি আমরা, হার্ট রেট, তারপর হার্টের রিদম, সেটা আমরা বুঝতে পারি। রেট ক্যালকুলেট করা যায়, রিদম ক্যালকুলেট করা যায়, এবং হার্টের যে ওভারঅল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটার ধারণা ইসিজি থেকে পাওয়া যায়। এরপরের টপিক ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার থেকে কী পড়বো আমরা? ব্লাড প্রেশারের টাইপস, নর্মাল ভ্যালু, ব্লাড প্রেশার টাইপ কি, সিস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার, মিন প্রেশার, পালস প্রেশার, এগুলো ব্লাড প্রেশার টাইপ। এগুলো ইজি টপিক, প্রত্যেকটার ভ্যালু কি, নর্মাল ভ্যালু, সেগুলো পড়বো। ফ্যাক্টর এফেক্টিভ, কোন ফ্যাক্টরের কারণে ব্লাড প্রেশার বেশি হয় কম হয় সেগুলো, দাঁড়িয়ে গেলে প্রেশার বাড়ে কি কমে, ঘুমানোর সময় প্রেশারে কী চেঞ্জ হয়, রাইট আর্ম অ্যান্ড লেফট আর্মের মধ্যে প্রেশারের কী ডিফারেন্স, এগুলো আপনারা পড়ে নেবেন। এরপর হলো খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটি হলো রেগুলেটরি মেকানিজম,
ব্লাড প্রেশার রেগুলেটরি মেকানিজম কোনগুলো? এই রেগুলেটরি মেকানিজমগুলো খুবই ইম্পর্টেন্ট, যে কোনগুলো খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয় ব্লাড প্রেশারকে নর্মালে আনার জন্য, তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয় কোনগুলো, তারপর কিছু সময় পর মিনিটস টু আওয়ার্স হয় কোনগুলো, ফর ডেজ হয় কোনগুলো, আর যেগুলো খুবই তাড়াতাড়ি হয় সেগুলো উইদিন সেকেন্ডস। এই গ্রাফটা যদি আমরা দেখি, গ্রাফটা থেকে দেখা যায় কোন মেকানিজমটা কত তাড়াতাড়ি হয়, তারপরে কোনগুলো একটু দেরিতে হয়, কোনগুলো লং পারসিস্ট করে। এগুলো দেখার জন্য এই চার্টটি খুব ইম্পর্টেন্ট। এরপরে যে মেকানিজমটা খুবই ইম্পর্টেন্ট, যেটা লং ডিউরেশনের জন্য ব্লাড প্রেশার কন্ট্রোলে হেল্প করে, সেই মেকানিজমটি হলো রেনিন এনজিওটেনসিন ভ্যাসোকনস্ট্রিক্টর মেকানিজম। এই মেকানিজমটা আপনারা ডিটেল পড়ে নেবেন। এটি পড়ার জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন এখানে আর্টারিয়াল প্রেশার যদি ফল করে তখন কিডনি থেকে রেনিন আসে, তো এখানে এমসিকিউ হতে পারে রেনিন কোত্থেকে আসে, দ্য সোর্স অফ রেনিন কিডনি থেকে আসে। এরপর রেনিন যে সাবস্ট্রেট এনজিওটেনসিনটা এনজিওটেনসিন 1 হয়, এনজিওটেনসিন 1টা এনজিওটেনসিন 2 হওয়ার জন্য একটা এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম দরকার হয়। ওই এনজাইমটা কোত্থেকে আসে? লাংস থেকে আসে। তাহলে এখানে দেখলাম রেনিন আসে কিডনি থেকে, আর এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম আসে লাং থেকে। তারপর এনজিওটেনসিন 2 হয়, এই 2 অন্য কাজগুলো করে, এনজিওটেনসিনেসকে ইনঅ্যাক্টিভেট করে, তারপর ভ্যাসোকনস্ট্রিকশন করে, রেনাল রিটেনশন করে। রেনাল রিটেনশনে কী রিটেনশন করে? সল্ট অ্যান্ড ওয়াটার। আলটিমেটলি সব ইফেক্ট একত্রিত হয়ে আর্টারিয়াল প্রেশার বেড়ে যায়। এভাবে রেনিন এনজিওটেনসিন মেকানিজম কাজ করে। এরপরের টপিক কার্ডিয়াক আউটপুট। তো কার্ডিয়াক আউটপুট থেকে আমরা কী পাবো? ব্লাড প্রেশার। আমরা প্রিভিয়াস টপিক যেটি পড়লাম ব্লাড প্রেশার কীভাবে আমরা পাই? কার্ডিয়াক আউটপুট অ্যান্ড টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, এই দুটাকে মাল্টিপ্লাই করলে আমরা পাই ব্লাড প্রেশার। আর কার্ডিয়াক আউটপুট আমরা কীভাবে পাই? কার্ডিয়াক আউটপুট পাবো হার্ট রেট অ্যান্ড স্ট্রোক ভলিউম। হার্ট রেট কি? প্রত্যেক মিনিটে যতগুলো হার্ট বিট হয় সেটি হার্ট রেট। আর স্ট্রোক ভলিউম, এই হার্ট যে বিট করতেছে প্রত্যেকটা বিটে যে পরিমাণ ব্লাড হার্ট পাম্প করে সেটি হলো স্ট্রোক ভলিউম। তো স্ট্রোক ভলিউম এবং হার্ট রেট, প্রত্যেক মিনিটে যতগুলো হার্টবিট হয়, এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমরা কার্ডিয়াক আউটপুট পাই। কার্ডিয়াক আউটপুট ইউজুয়ালি 5 লিটার একটা 4900 ml থেকে 5600 ml পর্যন্ত রেঞ্জে। এখানে কোন কোন ফ্যাক্টর কার্ডিয়াক আউটপুটকে ইনফ্লুয়েন্স করে সেটি ইম্পর্টেন্ট, সেটি এখানে পড়ে নেবেন। এরপর ডিস্ট্রিবিউশন অফ কার্ডিয়াক আউটপুটের কোন অংশটি কোথায় যায় সেটি খুবই ইম্পর্টেন্ট, এটি পড়ে নিতে হবে। সেটা যদি আমরা দেখি, একটা ছবি আছে গাইটনে, সেটি দেখলে বোঝা যায় কার্ডিয়াক আউটপুটের ম্যাক্সিমাম পার্ট মানে 27% স্প্ল্যাঙ্কনিং সার্কুলেশন দিয়ে লিভারে যায়। এরপর যে বেশি সেটি হলো 22% কিডনিতে যায়। এরপর 18% যায় স্কিন অ্যান্ড আদার টিস্যুতে, 15% মাসেলে, 14% ব্রেনে, অ্যান্ড হার্ট ইটসেলফ 4% অফ কার্ডিয়াক আউটপুট কনজিউম করে। এখন কার্ডিয়াক আউটপুট কখন বাড়ে আর কখন কমে এটি একটি গ্রাফের মধ্যে দেওয়া আছে গাইটনে। সেখানে যদি দেখি, যেমন বেরিতে কার্ডিয়াক আউটপুট অনেক বেড়ে যায়। তারপর হাইপারথাইরয়েডিজম, এখানেও কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়। অ্যানিমিয়াতে কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়, অ্যাংজাইটিতে বেড়ে যায়, পালমোনারি ডিজিজ প্রেগনেন্সিতেও বেড়ে যায়। এরপর কমে যায় কিসে? সবচেয়ে বেশি কমে যায় কার্ডিয়াক শকে কার্ডিয়াক আউটপুট সবচেয়ে কমে যায়। যে কোনো শকেই কমে, মাইক্রোল ইনফ্রাকশনে কার্ডিয়াক আউটপুট কমে, আর যে কোনো শকে কার্ডিয়াক আউটপুটটা কমে যায়। তাহলে সবচেয়ে বেশি বেড়ে যায় কিসে? বেরিতে। আর সবচেয়ে বেশি কমে যায় কার্ডিওজেনিক শকে সবচেয়ে বেশি কার্ডিয়াক আউটপুট কমে যায়। এরপর আমরা ফিজিওলজি অফ শক পড়ব। ফিজিওলজি অফ শকের মধ্যে প্রথমে পড়ব ম্যানিফেস্টেশন। শক কি? শক টিস্যু লেভেলে যদি ব্লাড কমে যায়, কার্ডিয়াক আউটপুট কমে যায়, তখন শক হয়। তো শক এর ম্যানিফেস্টেশন পড়ব, স্টেজ পড়ব, টাইপস পড়ব, অ্যান্ড কম্পেনসেশন কীভাবে হয় সেটি পড়ব। ম্যানিফেস্টেশন আমরা সবাই জানি যে কার্ডিয়াক আউটপুটটা কমে যাওয়ার কারণে কি হয়? ব্লাড প্রেশারটা কমে যায়। ব্লাড প্রেশার কেন কমবে? কারণ ব্লাড প্রেশারের ইকুয়েশনটা এরকম,
কার্ডিয়াক আউটপুট অ্যান্ড টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। সো কার্ডিয়াক আউটপুট কমে গেলে ব্লাড প্রেশারও কমে যাবে। তারপর সাথে কী হয়, র্যাপিড থ্রেডি পালস হয়, পেল অ্যান্ড কুল স্কিন হয়, ইনক্রিজ ইন রেসপিরেটরি রেট অ্যান্ড রেস্টলেসনেস অর লিথার্জি। এই সবগুলো হয় কিন্তু যে শকটাকে কম্পেনসেট করার জন্য। এগুলি ফিচার, হাইপোভলিমিক শকের ফিচার। স্টেজেস অফ শক, এই 3টা স্টেজ দেওয়া আছে গাইটনে। এই স্টেজগুলো হলো নন প্রোগ্রেসিভ স্টেজ, তার মানে এখান থেকে এটা প্রোগ্রেস করবে না, যদি ট্রিটমেন্ট নাও করা হয় এটা প্রোগ্রেস করবে না, এটাকে নিজে নিজেই কম্পেনসেট হয়ে যাবে, এই জন্য এর অন্য নাম কম্পেনসেটেড স্টেজ। এরপর সেকেন্ড স্টেজ এ প্রোগ্রেসিভ স্টেজ, যেটাকে ট্রিটমেন্ট করলে রিভার্স করবে, কিন্তু ট্রিটমেন্ট না করলে সেটা প্রোগ্রেস করবে, আরও খারাপ দিকে যাবে। এরপরে ইরিভার্সিবল স্টেজ, এখানে যত ট্রিটমেন্ট করা হোক এটা রিভার্স করার চান্স কম। একটা ক্যালকুলেশন দেওয়া আছে, একটা হিসাব দেওয়া আছে, যদি আমরা দেখি নন প্রোগ্রেসিভ স্টেজ, তার মানে এটা প্রোগ্রেস করবে না কতটুকু হলে, যদি ওভারঅল ব্লাড ভলিউমের 10% পর্যন্ত লস হয়, 10%-এর নিচে লস হয়, তাহলে এটা নন প্রোগ্রেসিভ স্টেজে যায়, নর্মালি ফিরে আসে অটোমেটিক্যালি। আর 10-15% হলে এটা প্রোগ্রেসিভ স্টেজে যায়, মানে প্রোগ্রেসিভ, এটা যদি আমরা রিভার্স করার ট্রাই করি রিভার্স হয়। 15%-এর বেশি হলে ইউজুয়ালি ইরিভার্সিবল স্টেজে যাওয়ার চান্স বেশি থাকে। শকের যদি ক্লাসিফিকেশন পড়ি, ক্লাসিফিকেশন আছে, আপনারা বই থেকে পড়ে নেবেন। হাইপোভলিমিক শক, কার্ডিওজেনিক শক, অবস্ট্রাকটিভ শক, তারপর ব্যাসোজেনিক শক। তো এখানে সবগুলো শকের মধ্যেই আমরা যেরকম বলছিলাম কুল্ড কামি স্কিন, টেম্পারেচার কমে যায়, কিন্তু যেটা সেপটিক শক সেখানে টেম্পারেচার বেড়ে যায়। নিউরোজেনিক শকেও টেম্পারেচার বেড়ে যেতে পারে। এখন কম্পেনসেশনের কিছু কথা গাইডলাইন আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, যেমন অ্যাবাউট 10% অফ দ্য টোটাল ব্লাড ভলিউম ক্যান বি রিমুভ উইথ অলমোস্ট নো ইফেক্ট অন আর্টেরিয়াল প্রেশার অর কার্ডিয়াক আউটপুট। মানে টোটাল ভলিউম থেকে 10% পর্যন্ত রিমুভ করলে কোনো ইফেক্ট হয় না, বাট গ্রেটার ব্লাড লস ইউজুয়ালি ডিমিনিশেস দ্য কার্ডিয়াক আউটপুট ফার্স্ট অ্যান্ড ফল টু জিরো ওয়েন অ্যাবাউট 40-45% অফ টোটাল ব্লাড ভলিউম হ্যাজ বিন রিমুভ। তার মানে আমরা যেটা বলতেছিলাম যে কম্পেনসেটেড স্টেজ যেটি হয় শকের, এই স্টেজ পর্যন্ত 10% পর্যন্ত যদি লস হয় তখন এটা নন প্রোগ্রেসিভ স্টেজ, এবং কম্পেনসেটেড মানে এটা কম্পেনসেট নিজে নিজে হয়ে যায়। কিন্তু একেবারে যদি 40-40% লস হয়ে যায় তখন সেটা একদম ইরিভার্সিবল হয়ে যায়। 15%-এর উপরে হলেই ইরিভার্সিবলের দিকে যাওয়ার চান্স থাকে, কিন্তু 40-45% যদি ব্লাড ভলিউম রিমুভ করা হয় তখন কার্ডিয়াক আউটপুট ফল টু জিরো, দ্যাট মিন্স টোটালি ইরিভার্সিবল। এই পয়েন্টগুলো খুব ভালোভাবে মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। এরপর যে টপিক সেটি হলো রিজিওনাল সার্কুলেশন। এখানে যে টপিকগুলো আছে সাব টপিক, ব্লাড ফ্লো টাইপ, ব্লাড ভেসেল, রিজন ওয়াইজ ব্লাড ফ্লো। বাট ব্লাড ফ্লো টাইপ কীরকম, স্ট্রিমলাইন, টার্বুলেন্ট ফ্লো, এই 2 প্রকার ফ্লো আছে। অ্যান্ড ব্লাড ফ্লো হওয়ার জন্য কি ফলো করে, ওহমস ল ফলো করে ব্লাড ফ্লো হয় অর্গানগুলোতে। ব্লাড ভেসেলগুলো পড়তে হবে যে ফিজিওলজিক্যালি ব্লাড ভেসেল কত ধরনের। এখানে ব্লাড ভেসেলের মধ্যে ইম্পর্টেন্টলি আপনি জেনে রাখতে হবে ক্যাপাসিটেন্স ভেসেল কোনটি, ভেন ক্যাপাসিটেন্স ভেসেল বলা হয় ভেনকে। এক্সচেঞ্জ ভেসেল কোনটি, যেমন ক্যাপিলারিকে বলা হয় এক্সচেঞ্জ ভেসেল। ক্যাপাসিটেন্স ভেসেল কেন ভেনকে বলা হয়, এটি যদি দেখি একটি ফিগার আছে, এই ফিগারে যে টোটাল ব্লাড ভলিউম বডির কোথায় কতটুকু থাকে, এখানে দেখা যাচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে থাকে 84%, পালমোনারিতে 9%, তাহলে হলো 93, আর 7% হার্টে থাকে। 100% ব্লাডের মধ্যে সিস্টেমিকে 84, 9% পালমোনারিতে আর 7% হার্টে। সিস্টেমিক 84%-এর মধ্যে 64%ই ভেনাস সিস্টেমে থাকে। যেহেতু ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ব্লাড 64% অফ অল থাকে ভেনাস সিস্টেমে, সেজন্য ভেনকে বলা হয় ক্যাপাসিটেন্স ভেসেল। আর ক্যাপিলারিতে আমরা জানি এক্সচেঞ্জ হয়, এই জন্য ক্যাপিলারিকে এক্সচেঞ্জ ভেসেল বলা হয়। এরপর রিজন ওয়াইজ ব্লাড ফ্লো, এটিও খুব ইম্পর্টেন্ট। এটা গাইটনে একটি বক্স আছে, সেখানে দেয়া আছে। তো এখানে লাস্ট প্যারা যেটি মিলিলিটার পার মিনিট পার 100 গ্রাম অফ টিস্যু ওয়েট, পার 100 গ্রাম টিস্যু ওয়েটে ব্লাড ফ্লো কোথায় বেশি। তো এটা মনে রাখার জন্য, যেগুলো হাইস্ট, এটা মনে রাখার জন্য একটা নেমোনিক আছে KAT, ক্যাট, তার মানে কেতে কিডনি, এটাতে সবচেয়ে বেশি, এখানে যায় 360 ml পার মিনিট পার 100 গ্রাম অফ টিস্যু ওয়েট।
এরপর এ মানে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে 300 ml পার মিনিট পার 100 গ্রাম অফ টিস্যু ওয়েট। এরপরে থাইরয়েড গ্ল্যান্ড 160 ml পার মিনিট পার 100 গ্রাম অফ টিস্যু ওয়েট। তাহলে KAT এই তিনটে মনে রাখতে হবে সবচেয়ে বেশি, কারণ এই তিনটাতে সবচেয়ে বেশি ব্লাড ফ্লো পার ml পার মিনিট পার 100 গ্রাম অফ টিস্যু। কিন্তু পার্সেন্টেজ অফ কার্ডিয়াক আউটপুট চিন্তা করলে সেটা না, পার্সেন্টেজ অফ কার্ডিয়াক আউটপুট চিন্তা করলে লিভারে সবচেয়ে বেশি, লিভারে 27%, সেখানে সবচেয়ে বেশি, এটা মনে রাখতে হবে। কার্ডিয়াক আউটপুটের পার্সেন্টেজ হিসাবে চিন্তা করলে লিভারে বেশি, কিন্তু পার 100 গ্রাম টিস্যু ওয়েট চিন্তা করলে কিডনিতে সবচেয়ে বেশি ব্লাড ফ্লো, এটা মনে রাখতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট। এরপর পিসি সিলেবাসের আমাদের যে কার্ডিওভাস্কুলার ফিজিওলজিতে টপিকগুলো ছিল সেই টপিকগুলো শেষ হয়ে গেল। এর বাইরে যে টপিকগুলো পড়তে হবে সেই টপিকগুলো হলো পালস এবং হার্ট ব্লক, এই দুটো নিয়ে একটু পড়ে নেবেন। সিলেবাসের বাইরে যদি প্রশ্ন আসে এখান থেকে হতে পারে। এরপর আমরা আমাদের সিলেবাসের নেক্সট চ্যাপ্টারে যাই। নেক্সট চ্যাপ্টার রেসপিরেটরি ফিজিওলজি। রেসপিরেটরি ফিজিওলজির শুরুতে আমাদের জেনে নিতে হবে যে রেসপিরেটরি সিস্টেমের কন্ডাক্টিং জোন কোনগুলো, রেসপিরেটরি জোন কোনগুলো। ট্রাকিয়া থেকে টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত কন্ডাক্টিং জোন, এরপরে রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে অ্যালভিওলাই পর্যন্ত রেসপিরেটরি জোন। এটুকু জেনে নেবেন। এখানে প্রশ্ন আসতে পারে হুইচ ওয়ান ইজ নট এ পার্ট অফ রেসপিরেটরি জোন, অর হুইচ ওয়ান ইজ পার্ট অফ রেসপিরেটরি জোন, হুইচ ওয়ান ইজ পার্ট অফ কন্ডাক্টিং জোন, এটা প্রশ্ন আসতে পারে। এরপর আমাদের যে টপিকটি ছিল রেসপিরেটরি সিস্টেমের ফার্স্ট টপিক, সেটা হলো লাং ফাংশন টেস্ট। লাং ফাংশন টেস্ট বলতে আমরা কোনগুলো বুঝি। এখানে লাং ফাংশন টেস্টে আমরা জানবো লাং ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটিস নিয়ে, ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি নিয়ে, ফোর্স এক্সপিরেটরি ভলিউম আর টাইম ভাইটাল ক্যাপাসিটি, দুটো একই নাম, যা আমরা যে দেখি বারবার FEV1 থেকে আমরা সিওপিডি, অ্যাজমা এগুলোতে আমরা ডিটেক্ট করি। পিক এক্সপিরেটরি ফ্লো রেট, এগুলো আমরা লাং ফাংশন টেস্টের মধ্যে জানবো। লাং ভলিউম অ্যান্ড ক্যাপাসিটি যদি জানতে চাই তাহলে এই যে ফিগারটি আছে এই ফিগারটি থেকেই বোঝা যায় লাং ভলিউম কতগুলো আছে, ক্যাপাসিটি কতগুলো আছে। তো এখানে গাইটনে আছে লাং ভলিউম আছে 4টি, টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি ভলিউম, রেসিডুয়াল ভলিউম। এরপর ক্যাপাসিটি আছে 4টি, ইন্সপিরেটরি ক্যাপাসিটি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি, টোটাল লাং ক্যাপাসিটি। এটা অ্যামাউন্ট সহ পড়ে নেবেন। তো এই অ্যামাউন্ট সহ সবগুলো এখানে যে ফিগারটি দেওয়া আছে এই ফিগারটা রিপ্রেজেন্ট করে। একদম লাস্টে দেখি আমরা রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউমটা খুব ইম্পর্টেন্ট, কারণ রেসিডুয়াল ভলিউম থেকে প্রশ্ন হবে বেশি। এখানে দেখতেছি আমরা রেসিডুয়াল ভলিউমটা ক্যাপাসিটির মধ্যে কোন কোন ক্যাপাসিটির মধ্যে আছে। একটা টোটাল লাং ক্যাপাসিটির মধ্যে রেসিডুয়াল ভলিউম অবশ্যই থাকবে, আর রেসিডুয়াল ভলিউমটা আছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। রেসিডুয়াল ভলিউমটা ইনক্লুড করে দুইটা ক্যাপাসিটির মধ্যে, একটা টোটাল লাং ক্যাপাসিটির মধ্যে অবশ্যই করবে, আরেকটা হলো ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। এটা মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে এটা আমরা পরে দেখব। এরপর এই প্রত্যেকটা ইকুয়েশন জানতে হবে কোনটা কিভাবে হলো। যেমন আমরা যদি বলি ইন্সপিরেটরি ক্যাপাসিটি, এর মধ্যে ভলিউম আছে দুইটি ইন্সপিরেটরি ক্যাপাসিটির মধ্যে, টাইডাল ভলিউম অ্যান্ড ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এই ফিগারটা দেখলেই বোঝা যায়। তারপরে এই ইকুয়েশনগুলো দেয়া আছে গাইটনে, আপনারা দেখে নিতে পারেন। ভাইটাল ক্যাপাসিটি মানে কি, ভাইটাল ক্যাপাসিটিকে আবার কীভাবে প্রেজেন্ট করা যায়, টোটাল লাং ক্যাপাসিটি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কীভাবে রিপ্রেজেন্ট করা যায় এটা গাইটনে দেয়া আছে। এরপর যেটা ইম্পর্টেন্ট, যে আমরা যে লাং ভলিউম অ্যান্ড ক্যাপাসিটিগুলো এগুলো মেজারমেন্ট করি কীভাবে, এগুলো আমরা স্পাইরোমেট্রি করে মেজারমেন্ট করি। স্পাইরোমেট্রি করে মেজারমেন্ট করা যায় না কোনগুলো, সেটা পরীক্ষায় আসবে, ইম্পর্টেন্ট। তো এইটুকু নিয়ে গাইটনে কয়েকটা লাইন আছে, যেমন ভলিউম হুইচ ক্যানট বি মেজার্ড বাই স্পাইরোমেট্রি ইজ দ্য রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউমটা আমরা স্পাইরোমেট্রিতে মেজার করতে পারি না। যদি রেসিডুয়াল ভলিউম না পারি তাহলে কিছু ক্যাপাসিটি আমরা পারবো না। কোনগুলো আমরা পড়ার সময় পড়েছি যে রেসিডুয়াল ভলিউম দিয়ে আমরা দুইটা ক্যাপাসিটি বের করি, একটা হলো ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি আর একটা টোটাল লাং ক্যাপাসিটি। তাহলে স্পাইরোমেট্রি দিয়ে তিনটা জিনিস মেজার করা যায় না, রেসিডুয়াল ভলিউম, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি অ্যান্ড টোটাল লাং ক্যাপাসিটি। তাহলে এই তিনটা আমরা কীভাবে মেজার করবো, স্পাইরোমেট্রিতে যেহেতু মেজার করা যায় না। এই তিনটি মেজারমেন্টের জন্য আমাদের তিনটি উপায় আছে। একটা হিলিয়াম ডিলিউশন টেকনিক, নাইট্রোজেন ওয়াশ আউট মেথড, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ প্লেথিসমোগ্রাফি। এই তিনটি মেথডে আমরা রেসিডুয়াল ভলিউম, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি অ্যান্ড টোটাল লাং ক্যাপাসিটি মেজার করতে পারি। এরপর একটি চার্ট আছে, এটা সেম্বলিনগামে আছে, এটা পড়ে নিতে পারেন যদি আসে, পরীক্ষায় আসতে পারে। রেস্ট্রিকটিভ রেসপিরেটরি ডিজিজ কোনগুলো, অবস্ট্রাকটিভ ডিজিজ কোনগুলো।
রেস্ট্রিকটিভ রেসপিরেটরি ডিজিজ যেগুলো সেগুলোতে মনে রাখতে হবে যে ইন্সপিরেশনের প্রবলেম, আর অবস্ট্রাকটিভগুলোতে এক্সপিরেশনের প্রবলেম। তো এখন রেস্ট্রিকটিভ এবং অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এগুলো বোঝার জন্য ফোর্স এক্সপিরেটরি ভলিউম যেটি ছিল আমাদের ফোর্স এক্সপিরেটরি ভলিউম অ্যাট ফার্স্ট সেকেন্ড আর ফোর্স এক্সপিরেটরি ভলিউম আর টাইম ভাইটাল ক্যাপাসিটি ছিল, সেটি ইম্পর্টেন্ট, এটি দিয়ে বের করতে হয়। নর্মালি ফোর্স এক্সপিরেটরি ভলিউম অ্যাট ফার্স্ট সেকেন্ড ইজ 80%, তো এর থেকে কমে গেলে তখন আমরা নর্মালি অবস্ট্রাকটিভ লাং ডিজিজ যেগুলো এগুলোতে ফোর্স এক্সপিরেটরি ভলিউম কমে যায়। সেজন্য এফবিসি বাই FEV1 সেই রেশিওটা ভ্যালুটা কমে যায় অবস্ট্রাকটিভ লাং ডিজিজ যেগুলোতে। আর রেস্ট্রিকটিভ রেসপিরেটরি ডিজিজ যেগুলো সেগুলোতে FEV1 নর্মাল থাকে অথবা বেড়ে যায়, সেজন্য FEV1 বাই FBC সেটি কী করতে পারে, রেশিওটা কমে না, নর্মাল থাকে অথবা বেড়ে যায়। এটা মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। এরপরের টপিক হলো মেকানিজম অফ রেসপিরেশন। এর মধ্যে আমরা পড়বো মাসেলস অফ রেসপিরেশন কী কী, সারফেক্টেন্ট অ্যান্ড রেসপিরেটরি প্রেশার কী কী আছে। মাসেলস অফ রেসপিরেশন যদি দেখি আমরা, ইন্সপিরেটরি গ্রুপ আছে, এক্সপিরেটরি গ্রুপ। ইন্সপিরেটরি গ্রুপের মধ্যে প্রাইমারি মাসেল কোনটি, ডায়াফ্রাম অ্যান্ড এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। আর সেকেন্ডারি মাসেল স্টার্নোক্লেইডোমাস্টোইড, স্কেলিনি, সেরাটাস অ্যান্টেরিয়র, এগুলো সেকেন্ডারি গ্রুপ অফ ইন্সপিরেটরি মাসেল। আর এক্সপিরেটরির মধ্যে ইন্টারনাল ইন্টারকোস্টাল হলো প্রাইমারি এক্সপিরেটরি মাসেল, আর সেকেন্ডারি হলো অ্যাবডোমিনাল মাসেল যেগুলো আছে সেগুলো। সারফেক্টেন্ট পড়তে হলে আমাদের পড়তে পারে কম্পোজিশন কি, ফাংশন কি। কম্পোজিশনের মধ্যে সবচেয়ে বেশি কী থাকে, ডাইপালমিথিয়াল ফসফাটিডাইলকোলিন, DPPC। এটি মনে রাখতে হবে, এটি হলো সবচেয়ে বেশি, এটা একটা ফসফোলিপিড যেটা হলো সবচেয়ে বেশি পরিমাণ সারফেক্টেন্টের মধ্যে থাকে। আর ফাংশনের মধ্যে কি, সারফেক্টেন্ট কী করে, সার্ভিস টেনশন কমিয়ে দেয়, লাঙের ইলাস্টিক রিকোয়েল টেন্ডেন্সিটা ধরে রাখে। এরপরে রেসপিরেটরি প্রেশার যেগুলো পড়বো তার মধ্যে আছে প্লুরাল প্রেশার, অ্যালভিওলার প্রেশার, ট্রান্সপালমোনারি প্রেশার। দুটো ডিফারেন্সটা আসলে ট্রান্সপালমোনারি প্রেশার। এই প্রেশারগুলো মেনটেনের কারণে যে প্লুরাল প্রেশার কন্টিনিউয়াস নেগেটিভ প্রেশার মেনটেনের কারণে রেসপিরেশনটা হয়। তো এই প্রেশারগুলো আপনারা পড়ে নিতে পারেন, যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না এখানে পরীক্ষা আসার জন্য। এরপরের টপিক আছে অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ক্যারিয়ার্স। তো এখানে আমরা পড়বো অক্সিজেন ট্রান্সপোর্ট, অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, যে টপিকগুলো এখানে ইম্পর্টেন্ট। তো অক্সিজেন ট্রান্সপোর্ট আমরা পড়তে পারি যে কীভাবে টিস্যুতে যায়, কীভাবে অ্যালভিওলাইতে যায়, সেগুলো আমরা পড়তে পারি। তো সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট হলে এখানে আমাদের জানতে হবে অক্সিজেন ট্রান্সপোর্টটা কীভাবে কত পার্সেন্ট হয়। তো এই ইনফরমেশনটা গাইডলাইনে দেওয়া ছিল যে 97% অফ অক্সিজেন ট্রান্সপোর্টেড ফ্রম দ্য লাং টু দ্য টিস্যু ইজ ক্যারিড ইন কেমিক্যাল কম্বিনেশন উইথ হিমোগ্লোবিন। তার মানে অক্সিজেন হিমোগ্লোবিন হিসেবে, হিমোগ্লোবিন কম্পাউন্ড হিসেবে 97% অক্সিজেন ট্রান্সপোর্ট হয়। রিমেইনিং 3% ইজ ট্রান্সপোর্টেড ইন দ্য ডিজলভ স্টেট। তাহলে 97% অক্সিহিমোগ্লোবিন কম্পাউন্ড হিসেবে, 3% ডিজলভ স্টেটে। এরপর যে টপিক অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, এই কার্ভটি পড়তে হবে। কার্ভের ক্রাইটেরিয়া আসতে পারে। এই কার্ভটা দেখা যাচ্ছে কি, এই কার্ভটার বেল শেপড, তারপরে কার্ভটি শুরু হয় 0 পয়েন্ট থেকে। এরপর পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যখন 100 হয় তখন দেখা যায় কার্ভটি অলমোস্ট ফ্ল্যাট হয়ে যায়। তাহলে এই ক্রাইটেরিয়াগুলো পড়ে নেবেন যে অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়ার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই কার্ভটাকে কোন ফ্যাক্টরগুলো রাইট শিফট করে, কোন ফ্যাক্টরগুলো লেফট শিফট করে। এটি গাইডলাইনের ছবিটাতে দেওয়া আছে যে অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ শিফট টু রাইট when increased hydrogen ion, increased carbon dioxide, increased temperature and increased BPG। এরপরে যে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট আছে, এটাও এরকম অক্সিজেন ট্রান্সপোর্টের মতো প্রেশার ডিফারেন্সের কারণে হয়। তো প্রেশার ডিফারেন্সটা পড়তে পারেন, না পড়লে খুব বেশি সমস্যা হবে না। তবে এখানে জেনে নিতে হবে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট কত পার্সেন্ট কীভাবে হয়। যেমন কার্বন ডাইঅক্সাইড হিসাবে 7% এবং হিমোগ্লোবিনের সাথে কার্বোমিনীয় যে হিমোগ্লোবিন এই যৌগ হিসাবে হয় 23% অ্যান্ড বাইকার্বনেট হিসাবে 70%। তাহলে সবচেয়ে বেশি হয় কীভাবে, বাইকার্বনেট আয়ন হিসাবে, সেটা হয় 70%। তারপর কার্বোমিন হিমোগ্লোবিন হিসাবে 23% অ্যান্ড 7% হয় কার্বন ডাইঅক্সাইড হিসাবে। এরপরে খুব ইম্পর্টেন্ট টপিক রেগুলেশন অফ রেসপিরেশন। রেসপিরেশন কীভাবে রেগুলেট হয়। রেসপিরেশন রেগুলেট করার জন্য নিউরোনাল মেকানিজম আছে, তারপর কেমিক্যাল মেকানিজম আছে, ব্যারোরিসেপ্টর মেকানিজম আছে। তো এখানে যে নিউরোনাল মেকানিজম, এটা জানার জন্য প্রথমে জানতে হবে রেসপিরেটরি সেন্টার আছে কতগুলা।
গাইটনের মতো রেসপিরেটরি সেন্টার 3টি বলা আছে, যদিও এখানে অ্যাপনিস্টিক সেন্টার দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। গাইটনে বলা আছে স্পষ্টভাবে রেসপিরেটরি সেন্টার 3টি। একটি হলো ডরসাল রেসপিরেটরি গ্রুপ, যেটি মেডুলাতে ডরসাল পার্টে থাকে, যার কাজ ইন্সপিরেশন কন্ট্রোল করে। তারপর ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, যেটি ভেন্ট্রোল্যাটারাল অ্যাসপেক্ট অফ মেডুলাতে থাকে, এটি এক্সপিরেশন ও ইন্সপিরেশন দুইটাই কন্ট্রোল করে। এরপর যেটা নিউমেটিক্সিক সেন্টারটি থাকে পন্সে। তো নিউমেটিক্সিক সেন্টারের কাজ কি? রেট অ্যান্ড ডেপথ অফ রেসপিরেশন কন্ট্রোল করে। তাহলে রেট অ্যান্ড ডেপথ অফ রেসপিরেশন কন্ট্রোল করে কি? নিউমেটিক্সিক সেন্টার। তারপর ডরসাল ভেন্ট্রাল। অ্যাপনিস্টিক সেন্টার বলে একটা ফুড সেন্টার বলা হয় অনেক সময়, অনেক বই বলা আছে, কিন্তু গাইটনে বলা নেই। এরপরের টপিক আমাদের সায়ানোসিস জানতে হবে। সায়ানোসিস কি, মানে ব্লুইশ কালারের স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন। তারপর সায়ানোসিস কয় টাইপের হয়? সেন্ট্রাল সায়ানোসিস, পেরিফেরাল। যেমন টাঙে যদি হয় সেন্ট্রাল, বাকিগুলো পেরিফেরাল। এটি বলতে পারি, এগুলো নর্মালি মেডিসিনে পড়া হয়। তবে এখানে ফিজিওলজি থেকে সায়ানোসিসের যে ইম্পর্টেন্ট পয়েন্টটি পড়তে হবে সেটি হলো যে ডেফিনিট সায়ানোসিস অ্যাপিয়ার whenever the arterial blood contains more than 5 grams of deoxygenated hemoglobin in each 100 ml of blood. Each 100 ml ব্লাডে যদি 5 গ্রাম ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন থাকে আর বেশি থাকে, তাহলেই সায়ানোসিস হবে। তার মানে যদি একটা পার্সনের অ্যানিমিয়া থাকে, তাহলে তার কখনো সায়ানোসিস হবে না। কেন হবে না? অ্যানিমিয়া মানে তার হিমোগ্লোবিনই কম আছে, তার মধ্যে ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন 5 গ্রামের বেশি কীভাবে হবে? সেজন্য অ্যানিমিয়াতে সায়ানোসিস হবে না। কিন্তু পলিসাইথেমিয়া ভেরা মানে হিমোগ্লোবিন যদি বেশি থাকে, তখন তার ফ্রিকুয়েন্টলি সায়ানোসিস হবে, ইভেন আন্ডার আদারওয়াইজ নর্মাল কন্ডিশন। যদি নর্মাল কন্ডিশনে থাকে তখনও পলিসাইথেমিয়ার, অন্য কন্ডিশনগুলো যদি নর্মালও থাকে তাহলেও পলিসাইথেমিয়া ভেরাতে সায়ানোসিস হতে পারে। এই লাইনগুলো গাইটনে আছে, খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। সায়ানোসিস থেকে এই পয়েন্টগুলো পড়ে রাখতে হবে যে 5 গ্রামের বেশি ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন দরকার হবে। অ্যানিমিয়াতে সায়ানোসিস হয় না, পলিসাইথেমিয়া ভেরাতে বেশি সায়ানোসিস হয়, ফ্রিকুয়েন্টলি সায়ানোসিস হয়। এরপর যে টপিক, লাস্ট টপিক, হাইপোক্সিয়া থেকে পড়ে নেবেন ডিক্রিজড অক্সিজেন এট টিস্যু লেভেল। তো এই হাইপোক্সিয়ার যে টাইপ, 4টি টাইপ আছে: হাইপোক্সিক, অ্যানিমিক, স্ট্যাগন্যান্ট অ্যান্ড হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। কোনটিতে কী সমস্যা হয়, প্যাথোলজি কী? হাইপোক্সিয়া যেটি, এটিতে পার্শিয়াল প্রেশার অফ আর্টারিয়াল ব্লাড, অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কমে যায়। তার মানে এনভায়রনমেন্ট থেকে আপনি কম অক্সিজেন নিচ্ছেন, তাহলে কি হাইপোক্সিয়া হবে। অ্যানিমিক হাইপোক্সিয়া মানে আপনার অক্সিজেন সাপ্লাই, এনভায়রনমেন্টে অক্সিজেন সাপ্লাই ভালো আছে, কিন্তু অক্সিজেন ক্যারি করার মতো হিমোগ্লোবিন শরীরে নাই, অ্যানিমিয়া, সেজন্য আপনার হাইপোক্সিয়া হবে। এরপর স্ট্যাগন্যান্ট যেটি, সেখানে কী জন্য হতে পারে? স্ট্যাগন্যান্ট হতে পারে যেমন ভিসকোসিটি অফ ব্লাড ফ্লো যদি রিডিউসড হয়, তখন কি হতে পারে? স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া। অক্সিজেন সাপ্লাই আছে, হিমোগ্লোবিন আছে, কিন্তু যে ভিসকোসিটি অফ ব্লাড ফ্লো সেটি রিডিউস হয়ে গেছে, সেই জন্য স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া হবে। এরপর অক্সিজেন সাপ্লাই আছে, অক্সিজেন ক্যারি করে টিস্যু পর্যন্ত যাওয়ার পর টিস্যু যদি ইউটিলাইজ না করতে পারে ডিউ টু টক্সিসিটি ইন দ্য টিস্যু, তাহলে সেটাকে বলবো আমরা হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো এফিকেসি অফ অক্সিজেন থেরাপি। অক্সিজেন থেরাপি কোথায় দিলে কত পার্সেন্ট এফিকেসি হবে? যদি হাইপোক্সিয়াতে অক্সিজেন থেরাপি দেওয়া হয় তাহলে 100% এফিকেসি। অ্যানিমিক হাইপোক্সিয়াতে 75%, স্ট্যাগন্যান্ট হলে লেস দেন 50%, অ্যান্ড হিস্টোটক্সিক হাইপোক্সিয়াতে নট ইউজফুল, অক্সিজেন থেরাপি কোনো ইউজফুল নাই। এরপর রেসপিরেটরি ফিজিওলজি শেষ হয়ে যায়। পিএসসি সিলেবাসের বাইরে আসলে রেসপিরেটরি ফিজিওলজি তেমন কিছু পড়ার মতো নেই। পিএসসি সিলেবাস ম্যাক্সিমাম, অলমোস্ট অল অফ দ্য রেসপিরেটরি ফিজিওলজি কভার করে, সেজন্য আপনারা এই টপিকগুলোই পড়বেন। এখানে যে টপিকগুলো বারবার বলা হলো সেই টপিকগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এই টপিকগুলো যে অংশগুলো পড়তে হবে স্লাইডে প্রেজেন্ট করা হয়নি, এরকম যে অংশগুলো আছে সেই অংশগুলো আপনারা পড়ে নেবেন, এবং বই থেকে বারবার পড়ার সময় এই স্লাইডগুলো দেখতে পারেন। এই স্লাইডগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন অংশগুলো বেশি পড়তে হবে। তারপর এই ভিডিওটি দেখা শেষ হলে আপনারা আর্কাইভ থেকে যে প্রশ্নগুলো আছে গত বছর, মানে 39 BCS-এর যে পরীক্ষায় যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করে নেবেন। প্র্যাকটিস করে আলটিমেটলি 20 তারিখ আপনারা এই টপিক্সের যে ফাইনাল পরীক্ষা সেই পরীক্ষাটি দিবেন। উইশ ইউ অল দি বেস্ট। থ্যাংক ইউ।